ব্রেকের পর আর এবার নজর রাখবো, গতকালই আপনাদের দেখাচ্ছিলাম গত রাতের ঘটনা পোড়াঝাড়, সেখানে রীতিমতো সংঘর্ষ, সিন্ডিকেট সংঘর্ষ। আর সেই সিন্ডিকেট সংঘর্ষকে কেন্দ্র করে একাধিক তথ্য উঠে আসছে ইতিমধ্যেই। এই সিন্ডিকেট সংঘর্ষ বালি বোঝাই ট্রাক এবং সেই জায়গায় বালি বোঝাই গাড়ি যখন আটকে দেওয়া হয় তখন রীতিমতো উত্তেজনার পরিস্থিতি তৈরি হয় সেখানে। কিন্তু কেন এই পরিস্থিতি তৈরি হলো? পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে হামলার অভিযোগ ছিল। আর সিন্ডিকেট যোগ, এই যে পঞ্চায়েত সদস্য রাজু মণ্ডল, তিনি ঠিক কি বলছেন পার্থর কাছ থেকে জানতে পারবো ঠিক কি ঘটেছে গোটা বিষয়টা। পার্থ, দেখো, বেশ কয়েক মাস ধরেই কিন্তু এই যে রাজু মণ্ডল পোড়াঝাড় এলাকার যেটা তৃণমূলের পঞ্চায়েত, তার বিরুদ্ধে কিন্তু অভিযোগ এলাকায় একদিকে যেমন তোলাবাজি, অন্যদিকে যে জমি কারবারি। এবং স্বাভাবিকভাবে গতকাল যখন সিন্ডিকেট রাজ নিয়ে তার বিরুদ্ধে যখন অভিযোগ উঠেছে এবং এই যে মনোনন্দন হয়ে থেকে বালি পাথর সরবরাহ, সেই কাজে কিন্তু এই রাজু মণ্ডল বহিরাগতদের নিয়ে কিন্তু এই সিন্ডিকেট চালাতো। এবং গতকাল রাতে যখন তার একটি বালি বোঝার ডাম্পার যখন ঢুকে এই পোড়াঝাড় এলাকা, তখন স্থানীয় বাসিন্দারা তারা আটকে দেয় এবং তখনই কিন্তু এই রাজু মণ্ডল এবং তার যে অনুগামীরা তারা পাল্টা চড়া হয়, গ্রামবাসীদের দুপক্ষের মধ্যে হাতাহাতি হয় এবং তারপরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে। একটু সঙ্গে থাকো, একটু রাজু মণ্ডলের বাড়ি দর্শকদের দেখানোর চেষ্টা করি। রাজু মণ্ডলের বাড়ি দেখুন, পেল্লাই বাড়ি, একচালা বাড়ি ছিল। আজ থেকে 3 বছর আগে যদি ধরা হয় তাহলে তার একচালা বাড়ি ছিল, আর এখন তার বাড়ির অবস্থা এই রকম। 4 তলা বাড়ি, আর পঞ্চায়েত সদস্য হয়েই জমি কারবার, সিন্ডিকেট রাজ, এগুলো কি? পার্থর কাছ থেকে জানবো। পার্থ, মানলাম যে একচালা বাড়ি ছিল, তার ধীরে ধীরে এই পেল্লাই বাড়ি হয়েছে, কিন্তু সময় সীমাটা তো দেখতে হবে। মাত্র 3 বছর, মানে 3 বছরে এত কিছু কি করে সম্ভব? একেবারে তাই। স্থানীয় বাসিন্দারা যারা পাড়া পড়শি আছে তারা কিন্তু বলছে, একটা সময় তখন সে গ্রাম পঞ্চায়েত সদস্য ছিলেন না, সে সময় কিন্তু নুনতে পান্তা ফুরানোর মতো অবস্থা ছিল তার সংসার চালানোর ক্ষেত্রে। প্রতিদিন খাবারও কিন্তু জোগাড় করতে হিমশিম খেতে হতো। কিন্তু পঞ্চায়েতের ভোটের টিকিট, তৃণমূলের টিকিট পেয়ে যখন নির্বাচিত হন এবং তারপরে কিন্তু 3 বছরের মধ্যেই 3 চালা বাড়ির থেকে এখন এই বহুতল বাড়ি এবং স্বাভাবিকভাবে অট্টালিকা বাড়ি তা তৈরি হয়েছে। তা নিয়ে কিন্তু যারা পাড়াপড়শি আছে তারাও কিন্তু একই অভিযোগ তুলেছেন, কিভাবে এই সম্পত্তির মালিক হলো মাত্র 3 বছর সময়সীমার মধ্যে। কেননা এই যে মহানন্দা নদীর চর দখল করে তা প্লট করে বিক্রি করে দেওয়া এবং বেআইনি ভাবে এলাকায় সিন্ডিকেট চালু করা, বালু পাথরের ব্যবসা চালু করা এবং স্থানীয় বাসিন্দাদের যোগসাজশ না থাকলে কিন্তু বাইরের থেকে বহিরাগতদের নিয়ে এসে তিনি এই সিন্ডিকেট চালাতেন, এমনটাই কিন্তু অভিযোগ। এবং আমরা জানি যে গত বুধবারই কিন্তু শেষ দপ্তর এই যে মহানন্দা নদীর চর দখল করে প্লট করে বিক্রি করে দেওয়ার যে অভিযোগ রয়েছে, সেই অভিযোগও কিন্তু অভিযুক্ত এই রাজু মণ্ডল তৃণমূলের পঞ্চায়েত সদস্য, তেমনটাই গ্রামবাসীদের অভিযোগ। এবং সেই মতো শেষ দপ্তর সেই জমিগুলি কিন্তু পুনর্দখল করে এবং স্বাভাবিকভাবেই এই জমির কারবার এবং এই সিন্ডিকেট চালিয়ে কিন্তু ফুলে ফেপে উঠেছে বছর 3 মধ্যেই রাজু মণ্ডল, এমনটাই অভিযোগ কিন্তু স্থানীয় বাসিন্দা। যদিও রাজু মণ্ডল কিন্তু তৃণমূলের পঞ্চায়েত সদস্য যাবতীয় অভিযোগ কিন্তু তিনি উড়িয়ে দিয়েছেন। বেশ, ওরা 12:30 1টা নাগাদ এরা আমার দোকানে শাটার ভেঙে আগুন জ্বালা দিল। কি করছি আমি? পঞ্চায়েত হয়ে বিচার করবে জনগণের, ও আগুন লাগায় কি করে? আমার ওয়াইফ প্রেগন্যান্ট, আমার ছেলের এক্সাম, বাবা অসুস্থ, আমি কিভাবে সংসার চালাবো? আমি পঞ্চায়েতের শাস্তি চাই, পঞ্চায়েতের অ্যারেস্ট চাই, দল একই করি। কিন্তু সুকান্ত কর বলে একজন আছে, এর মদত পুষ্টে এই গ্রুপটা তৈরি করছে। এই গ্রুপটা হওয়াতে আমরা সাধারণ মানুষ ঠিক মতো কিছু করতে পারতেছি না। 1 বছর থেকে আমাদের 4-5টা গাড়ি বাড়িতে পড়ে আছে, আমাদের গাড়ির চাকা হিলতে দিচ্ছে না এরা। তারপরে আমি দোকান খেতে দোকান করতেছি, এখন এই দোকানও কালকে আমার পুড়ে দিল। আমি তাহলে কি করব? আমি কোথায় যাব? আমাদের গ্রাম পঞ্চায়েত রাজু মণ্ডল তার বহিরাগত টিম নিয়ে, কেজিএফ টিম নিয়ে আমার ভাইদেরকে মারামারি করে এবং শাসিয়ে আসে, যদি বাড়ির থেকে বের হও তাহলে তোমাদেরকে কেটে মহানন্দার জলে ভাসিয়ে দেবো, শাসানি দিচ্ছে। তার এখন সমস্যা হচ্ছে সেচ দপ্তর এবং পুলিশ প্রশাসন সরকারি জমিতে যারা ঘরবাড়ি বানিয়ে রেখেছে সেটাকে ভাঙচুর করেছে। এখন এই কেজিএফ গ্রুপের ধারণা আমাদের ভাইরা পুলিশকে ইনফরমেশন দিচ্ছি, এই তাদের ক্ষোভ। যখন আমার ভাইগুলো ভয়ের দিকে আসতে পারেনি, তারা তখন পাথর দিয়ে, রড দিয়ে নিয়ে এসে শাবল দিয়ে দোকান ভেঙে দোকানে আগুন লাগিয়ে দেয়। জমি যে বিক্রি বা জমি যারা দালালি করছে তারা সব তৃণমূলই করে। তারা তো স্বার্থের জন্য পঞ্চায়েতের সাথে আছে, তারা সকলেই তৃণমূল করে না। আমি আমাদের উচ্চ নেতৃত্বের কাছে আবেদন রাখবো, এই পঞ্চায়েতের উপর যেন দলীয়ভাবে একটা কঠোর ব্যবস্থা নেয়। এই যে আগুন লাগাই দিচ্ছে আমাদের দোকানে, এখন তো অনেক টাকার মাল আছে দোকানে, টাকাও চুরি হচ্ছে দোকান থেকে, আমাদের ব্যবসা সব বন্ধ করে দিচ্ছে, গাড়ি ঘোড়া সব বন্ধ হয়ে আছে। এই পঞ্চায়েত রাজু মণ্ডল।
আমি একজন পঞ্চায়েত মেম্বার, আমি কি করে সিন্ডিকেটের কাজ করতে পারি? মালবে যারা তারা সম্পূর্ণ সব বিজেপি করে। কি হয়েছিল? একজন এক গাড়ি বালু ফেলতে গেছে, তো সেখানে ওকে বাধা দিয়েছে, আমাকে ডাকলো, আমি গেলাম ওখানে, দেখতেছিলাম, জাস্ট আমি দেখতেছিলাম, দেখতে দেখতে আমাকে আইসে অকথ্য বাজায় পঞ্চায়েত এখনই মারবো। আমি শুধু বললাম, ভাই গালাগালি কেন করছিস? বাস এইটুকু কথা বলতে বলতে একেবারে সবাই মেলা লাঠি আর রড হাসুয়া দিয়ে ওকে যে কোবাইছে সঞ্জয়কে। আমার হাতে এখানে একটা আংটি ছিল, এখানে সোনার গলার একটা চেন ছিল, মোবাইলটা নাই। আমি কোনো মতে প্রাণে ওখান থেকে বেঁচে আসি। দোকানটা কারা পুরালো? আমি তো মেডিকেলে অ্যাডমিট হয়ে গেছি, এখন ওটা তো আমি বলতে পারবো না। আচ্ছা, বাংলা বলায় বাংলাদেশি তকমা, বহুবার এই অভিযোগ বারবার শুনেছি আমরা, খবরের শিরোনামে উঠে এসছে। এবার বাংলাদেশি সন্দেহে ট্রেন থেকে ধাক্কা মেরে ফেলে দেওয়ার অভিযোগ উঠছে। হ্যাঁ, এতটাই অমানবিকতার পরিচয় পাওয়া যাচ্ছে, বাংলাদেশি সন্দেহে নাকি ট্রেন থেকে ধাক্কা দেওয়ার অভিযোগ। বেঙ্গালুরু থেকে মুর্শিদাবাদের যুবক ফিরছিলেন, কিন্তু কি এমন হলো, কেন এই পরিস্থিতি, কাদের বিরুদ্ধে বা কার বিরুদ্ধে অভিযোগ? শঙ্কর রয়েছে আমার সঙ্গে। শঙ্কর, ঠিক কি ঘটেছে আর এই মুহূর্তে সেই জখম যুবকের শারীরিক পরিস্থিতি কিরকম? জানা যাচ্ছে যে মুর্শিদাবাদের যুবক ব্যাঙ্গালোর থেকে কাজ থেকে ফিরছিলেন বাড়িতে মুর্শিদাবাদ, এবং তখনই জানা যাচ্ছে যে খড়গপুর ঢোকার ঠিক আগেই দিলদার কাছে বাকরাবাদের সামনে সকালবেলা যখন বাথরুমের দিকে যায়, দুই যুবক এসে তাকে জিজ্ঞাসাবাদ করে যে প্যান বা আধার কার্ড কি আছে তার কাছে পরিচয়পত্র। তখন তিনি প্যান কার্ড আধার কার্ড দেখালে তাকে একেবারে বলা যায় চলন্ত ট্রেন থেকে ফেলে দেওয়ার মতো মারাত্মক অভিযোগ উঠেছে। আহত ওই ব্যক্তিকে বেলদা থানার পুলিশ উদ্ধার করে প্রথমে বেলদা থানা নিয়ে আসা হয়, সেইখান থেকে তাকে চিকিৎসার জন্য বেলদা সুপার স্পেশালিটি হাসপাতালে পাঠায়। সেইখান থেকে তার কাছে জিজ্ঞাসাবাদ করছে যে কোন ট্রেনে ফিরছিলেন, কোথায় থেকে ফিরছিলেন, কিভাবে এই ঘটনা ঘটিয়েছে এবং কোন কামরাতে তিনি ছিলেন, তা নিয়ে পুলিশ তদন্তে নেমেছে। যদিও ওই যুবক জানিয়েছেন যে তিনি মুর্শিদাবাদের বাসিন্দা, ব্যাঙ্গালোরে কাজ করতেন। তিনি ব্যাঙ্গালোর থেকে ট্রেনে করে বাড়ি ফিরছিলেন, তখনই বাখরাবাদ, বলা যায় যে পশ্চিম মেদিনীপুর বেলদা থানার বাখরাবাদ এলাকাতে যখন ওই ট্রেনটা এসে আসে, তখনই চলন্ত ট্রেন থেকে ওই যুবক শেখ মানরুলকে বলা যায় যে ধাক্কা মারে ফেলে দেওয়ার মতন গুরুত্বপূর্ণ অভিযোগ উঠেছে। সোনিয়া, বেশ বেশ। আমাকে ভেবেছে ওরা বাংলাদেশি, আমার প্যান কার্ডটা চাইলে প্যান কার্ডটা দেখালাম, প্যান কার্ডটা আমার হাতে দিল, প্যান কার্ড তোর ভুল তাই বলে আমাকে ফেলল। ও ব্যাঙ্গালোর থেকে আসছিলাম কলকাতায়, হাওড়া যাচ্ছে। কারা ফেলেছে চিনতে পেরেছো? চিনতে পারেনি বলেই তো ওরকম প্রবলেম। লেগেছে কোথায়? বুকে, পায়ে, হাতে। ওই প্রাণী মারতে চাইছিল? প্রাণী মারতে চাইছিল। আজ শিবরাত্রি, আর শিবরাত্রিতে রাজা ভাত খাওয়া স্টেশনে ট্রেন থামানো হয়নি, আর সে কারণে রীতিমতো ক্ষোভ প্রকাশ। তার কারণ আজ শিবরাত্রিতে এই রাজা ভাত খাওয়া স্টেশনে যদি পুণ্যার্থীরা নামতে পারেন তাহলে খুব কাছেই মহাকাল মন্দির, আর সেই মহাকাল মন্দিরে পুণ্যার্থীরা যেতে পারবেন। পুণ্যার্থীদের জন্য রাজা ভাত খাওয়ায় ট্রেন থামানোর আর্জি জানানো হয়েছিল, তবে শিবরাত্রিতেও যখন ট্রেন থামানো হলো না তখনই ক্ষোভ। জয়ন্তী মহাকাল মন্দিরে পুণ্যার্থীদের পৌঁছতে অসুবিধা, রেলের বিরুদ্ধে সরব আলিপুরদুয়ারের তৃণমূল বিধায়ক। শিবরাত্রি আজ, আর শিবরাত্রিতে যদি রাজা ভাত খাওয়া স্টেশনে পুণ্যার্থীরা নামতে পারতেন তাহলে সেক্ষেত্রে তাদের মহাকাল মন্দিরে যাওয়া খুব সুবিধে হতো। এবং আজ যেহেতু শিবরাত্রি, তাই আজ আর্জি জানানো হয়েছিল যাতে রাজা ভাত খাওয়া স্টেশনে ট্রেন থামে, কিন্তু থামলো না। ঠিক কি পরিস্থিতি তৈরি হলো, কি ঘটেছে, আরো ডিটেল জানবো রাজকুমারের কাছ থেকে। রাজকুমার, দেখো, একদমই এই যে আলিপুরদুয়ারের যে কালচিনি ব্লকের যে রাজা ভাত খাওয়ার যে এবং বক্সার টাইগার রিজার্ভের ভেতরে যে জয়ন্তী মহাকাল মন্দির, প্রতি বছর শিবরাত্রিতে কিন্তু এখানে লক্ষ লক্ষ মানুষের ভিড় করে, এবং জয়ন্তী পাহাড়ের ওপরে এই শিব মন্দিরে, মহাকাল মন্দিরে কিন্তু পুণ্যার্থীতে ঢল নামে। আজকেও কিন্তু সেইভাবে ঢল নেমেছে, কিন্তু যেটা ঘটনা সেটা হচ্ছে রাজা ভাত খাওয়া যে রেল স্টেশন, তার থেকে সব থেকে কাছে এই জয়ন্তী মহাকাল মন্দির। এই রাজা ভাত খাওয়া স্টেশনে কিন্তু ট্রেন থামার জন্য আবেদন করেছিল স্থানীয় পুণ্যার্থী থেকে শুরু করে তৃণমূল কংগ্রেস, এবং তাদের দাবি যে আশ্বাসও দেওয়া হয়েছিল ট্রেন থামার, কিন্তু সকাল থেকে ট্রেন থামছে না। এখনো তো থামেনি, কিন্তু এরপর কি থামার কোনো রকম কোনো চান্সেস আছে, মানে কোনো সমাধান সূত্র কি বেরোলো? হ্যাঁ, দেখো, সমাধান সূত্র কিন্তু বের হওয়া খুব কঠিন। তার কারণ হচ্ছে যে আমরা রেল দপ্তর থেকে যেটা জানতে পারছি যে যে কোনো জায়গায় ট্রেনের স্টপেজ দিতে হলে রেল বোর্ডের একটা অনুমোদন লাগে।
ফলে ট্রেন থামছে না, ফলে আর এখানে ট্রেন থামার কিন্তু কোনো সম্ভাবনা নেই। পুণ্যার্থীরা যেভাবে কষ্ট করে বাসে বা অন্যভাবে যেভাবে যাচ্ছে সেইভাবেই তাদের ওই মহাকাল মন্দিরে পৌঁছাতে হবে। বেশ, আমাদের এখানে যে ট্রেনগুলো রাজাভাতখাওয়া স্টেশনের উপর দিয়ে যাচ্ছে যাত্রীবাহী ট্রেন, সেগুলোর একটা স্টপেজ দিলে আসাম বিহার থেকেও প্রচুর পুণ্যার্থী এখানে আসেন ভক্তবৃন্দ, তাদের সুবিধা হতো। ডিআরএম আমাদের মৌখিক আশ্বাসও দিয়েছিলেন, কিন্তু বাস্তবে সেটা কার্যকারী হলো না। এর আগে কিন্তু ছিল, কিন্তু এবার কেন সেটা আমরা পেলাম না রেলের এই সহযোগিতাটা, এটা আমি জানি না, এবং এটা রেল কর্তৃপক্ষই বলতে পারবে। বর্ষাকাল নয়, কিন্তু ছবি দেখলে বোঝা দায়, কারণ বেহাল নিকাশি ব্যবস্থা, আর তাতে রাস্তা একেবারে জলমগ্ন। হ্যাঁ, পানিহাটির ছবি যদি আপনাদের দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন। এটা 7 নম্বর ওয়ার্ডের ছবি দেখছেন, আর এই জমা জলে বাসিন্দারা একেবারে জেরবার। পুরসভার বিরুদ্ধেই তারা ক্ষোভ প্রকাশ করছেন। এলাকাবাসী কি বলছেন, কারণ সব থেকে বেশি সাফার তো তাদের করতে হচ্ছে। দেখি কি অভিযোগ তাদের। মাস দিয়ে হচ্ছে, পানিহাটি পৌরসভা চেয়ারম্যান এসেছিল, ওর পরে কিছু একদিন অ্যাকশন নিল না। এসে বললো রোড বানা যাবে, সবকিছু নালি পরিষ্কার করাবে, একটু নালি পরিষ্কার করে ছেড়ে দিল। ওর পরে এইটাই হতে যাচ্ছে। আমাদের আসা যাওয়া অনেক কষ্ট হচ্ছে, অনেক অসুবিধা হচ্ছে। এখানে জল টল ভর্তি হয়ে গেছে, আমার মেয়ের বিয়ে আছে, লোকজন আসবে, আসতে পারছে না, এরকম সব সময় ভর্তি থাকছে। স্থানীয়রা রীতিমতো বিক্ষোভ দেখাচ্ছেন। সুবীর রয়েছেন আমার সঙ্গে। সুবীর, সব থেকে বেশি সাফার তো তাদের করতে হচ্ছে। এর সমাধান সূত্র কোথায়? এই বেহাল নিকাশি কবে ঠিক হবে? দেখো, পানিহাটি পৌরসভা 7 নম্বর ওয়ার্ডের অন্তর্গত ডিএন চ্যাটার্জি রোড, সেই রোডের বিস্তীর্ণ এলাকা কিন্তু জলমগ্ন অবস্থা রয়েছে দীর্ঘদিন ধরে, এবং পানিহাটি পৌরসভার পৌরপ্রধান থেকে শুরু করে সমস্ত আধিকারিকদের লিখিত অভিযোগ জানানো সত্ত্বেও এখনো পর্যন্ত কোনো ব্যবস্থা নেওয়া হয়নি, এবং এই জমা জলের উপর দিয়েই এলাকার ছাত্রছাত্রী থেকে শুরু করে স্থানীয় মানুষরা নিত্যদিন যাতায়াত করছেন। এবং এই নিয়ে কিন্তু যখন কোনো কাজ না হলো তখন কিন্তু জলের উপর দাঁড়িয়ে এলাকার মানুষরা বিক্ষোভ দেখালেন, এবং তারা বললেন যদি এই ধরনের সমস্যার সমাধান না হয় পৌরসভার তরফ থেকে, তাহলে কিন্তু তারা লাগাতার আন্দোলনে নামবে, এমনটা কিন্তু তারা জানিয়েছেন। পাশাপাশি ঘটনায় সরব হয়েছে বিজেপি নেতৃত্ব, এবং পানিহাটি পৌরসভার উপপ্রধান তিনি সমস্যার আশ্বাস দিয়েছেন। বেশ, দেখা যাক পৌরসভার পক্ষ থেকে কি বলা হচ্ছে। আমাদের কয়েকশো কোটি টাকার কাজ শুরু হয়েছে, হয়তো কোনোটা দেরি হচ্ছে, কোনোটা আগে হচ্ছে, কোনোটা পরে হচ্ছে। জল যন্ত্রণা শুধু নয়, মানুষের সমস্ত যন্ত্রণা থেকেই আমাদের বোর্ড, আমাদের চেয়ারম্যান মুক্তি দেবে, এটা আমাদের কাছে প্রতিজ্ঞাবদ্ধ।